নমস্কার, দেখছেন জিও পলিটিক্স এ। যার ক্ষমতা আছে সে ক্ষমতার অপব্যবহার সব থেকে বেশি করে, এবং আমেরিকার কাছে এটা সব থেকে সুবর্ণ সুযোগ যে এই সুযোগে সে কত যে নিজের প্রতিপত্তিটাকে বাড়িয়ে দেবে সেটা কিন্তু আপনাদের ধারণার বাইরে। কেন বলছি এই কথা? এর মধ্যে প্রোটেস্ট চলছে, প্রচুর পরিমাণে লোক রাস্তায় নেমে গেছে এবং 500-র বেশি লোক মারা গেছেন। সেখানে প্রায় 10,000-এর মতো লোককে জেল বন্দি করা হয়েছে। এর মধ্যেই আগামীকাল 360 রিপোর্ট, মানে 360 ডিগ্রি রিপোর্ট পাঠাচ্ছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরান সম্পর্কে। ইরানের বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশন কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে। অলরেডি যদিও তারা সেখানে নিজেদের নজর রেখেছেন, কিন্তু অফিসিয়ালি তারা একটা রিপোর্ট চান, অর্থাৎ যে ক্রাউন প্রিন্স আমেরিকার যে হস্তক্ষেপ চেয়েছিলেন সেই হস্তক্ষেপের ভিত্তিতেই কিন্তু এই রিপোর্ট সেখানে যাচ্ছে। এবং এটা পরিষ্কার যে খামেনির অবস্থা খুবই খারাপ হতে চলেছে। আমরা এর আগেও দেখেছি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কিভাবে তলব করেছিল তারা, এবং বেঁধে ছেদে নিয়ে গিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। বর্তমানে সেই পরিস্থিতি কিন্তু ভেনিজুয়েলার রাষ্ট্রপতির ক্ষেত্রেও ঘটেছে, এবং খামেনির পেছনে এই সিচুয়েশনটা ঘোরাঘুরি করছে। একদম স্বাভাবিক। কেন? খামেনি কিন্তু যতদিন ধরে আর কি ক্ষমতায় ছিলেন ইরানের, ততদিন ধরে কিন্তু আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন। আমেরিকা চাইছিল যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ না হোক, আর যেসব কাজকর্ম সেখানে চলছিল পারমাণবিক শক্তির রেক্টরের কাজগুলো, তো সেইগুলোকে তো ধ্বংস করা হয়েছে। খামেনি সরকার বিবৃতি দিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, যেই বিবৃতিগুলো ডোনাল্ড ট্রাম্পকে এখনও মানে খোঁচাচ্ছে। এ সুযোগ পেয়েছে, এবার সুযোগ পেয়েছে কিভাবে খামেনিকে, আয়াতুল্লাহ খামেনিকে ধুলাই দিতে হয়, সেই পরিকল্পনা কিন্তু এর অলরেডি রেডি। এর পরিকল্পনা কিন্তু অলরেডি ঠিক হয়ে আছে। আবার সিআইএ যেভাবে লেগে রয়েছে, কারণ সিআইএকে তো আবার চিনতে পারবেন না, সিআইএ কী জিনিস? আমেরিকার একটা গুপ্ত এজেন্সি। প্রত্যেকটা দেশেরই গুপ্ত এজেন্সি থাকে, তারা কিভাবে কোন দেশের ক্ষমতাকে ফেলে দেবে বা শাসন ক্ষমতাকে ক্ষমতাচ্যুত করাবে, সেই কাজকর্ম, এবং নিজেদের মনোপুত সরকার না হলে সেই সরকারকে কীভাবে ফেলে দিতে হয়, সেই কাজকর্মগুলোর সাথে অনেক দিন থেকে গুপ্তভাবে জড়িত থাকে। মানে বিভিন্ন রকম ইনফরমেশন কালেক্ট করে কিভাবে মানুষকে ময়দানে নামাতে হবে, ঠিক আছে? তো এই কন্ডিশন এখন ইরানে চলছে। ইরানের লোকজন খেপে গেছে, যেমন বাংলাদেশের লোকজন খেপে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তাহলে শেখ হাসিনার বর্তমান অবস্থা কোথায়? কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, শুধু পার্টিটার নামটাই আছে, কিন্তু লোকজন এখন সব ছত্রভঙ্গ হয়ে গেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন, কিন্তু দেশের লোক, ইরানের যে দেশের লোক, সেই দেশের লোকই এবার কিন্তু আয়াতুল্লাহ খামেনিকে প্রাধান্য দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। সেখানকার মেয়েগুলো হিজাব জ্বালিয়ে দিচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ফটো নিয়ে সেখানে সিগারেট দিয়ে মানে আগুন ধরিয়ে দিচ্ছে। এইসব ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে রয়েছে। যদিও খামেনি সরকার বলছেন যে আমরা এটা প্রোটেস্ট যা চলছে সেটাকে কন্ট্রোলে রেখেছি, আসলে আদৌ কন্ট্রোলে কি আছে? নেই। মানুষ যে হিসেবে খেপেছে, শেখ হাসিনার মানে অবস্থা যেমন, ঠিক তেমনই পরিস্থিতি কিন্তু আমরা খামেনির মধ্যে দেখতে পাচ্ছি। এইসবের মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প আবার হস্তক্ষেপ করে, তাহলে একে তুলে নিয়ে যাওয়ার মতোই মানে একটা কন্ডিশন তৈরি হতে পারে, যেমন ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেছেন। আপনারা যাই বলুন, আমেরিকার রাষ্ট্রপতির কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ মানে কিভাবে বিশ্বে নিজের দবদবা কায়েম করতে হয়, সেই সুবর্ণ সুযোগ কিন্তু তার হাতে। অলরেডি মানুষ বিপদে পড়ে গিয়ে তাকে এই সুযোগটা দিচ্ছে। পাকিস্তান আমেরিকার অধীনত্ব স্বীকার করছে, চুপচাপ আছে। এইবার ইরানও তার অধীনত্ব স্বীকার করার পরিস্থিতিতে রয়েছে, কারণ
সেখানকার ক্রাউন প্রিন্স অলরেডি হস্তক্ষেপ চেয়েছেন। আমি এই বিষয়ে আপনাদের কিছু সংবাদপত্রের শিরোনামগুলোকে পড়ার চেষ্টা করব। US President Donald Trump said the US may meet Iranian officials and was in contact with the opposition as he voiced a range of strong responses, including military options, the to escalating unrest, posing one of the biggest challenges to clerical rule since the 1979 Islamic Revolution. ইসলামিক রেভলিউশন 1979 সালে হওয়ার ফলে সেখানকার ক্রাউন প্রিন্স এক্সাইলি ছিলেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্প এখানে চাচ্ছেন যে ইরানিয়ান যে অফিসিয়ালস আছে তাদের সাথে যাতে আলোচনা একটা হয় এবং সেখানকার পরিস্থিতি যা রয়েছে, যে চ্যালেঞ্জেস রয়েছে, সেগুলোকে যাতে মিটমাট করা যায়। মিস্টার ট্রাম্প সেইড ইরান called to negotiate its nuclear program, which Israel and the US bombed in a 12-day war in June. Mr. Trump has warned Iran's leaders that the United States would attack if security forces open fire on protesters. Mr. Trump is expected to meet senior advisor on Tuesday 13 to discuss options for Iran. মানে আগামীকাল 13 তারিখ হবে। এই 13 তারিখে তিনি ইরানিয়ান যে সিনিয়র অফিসিয়ালস আছেন তাদের সাথে কথা বলতে চান এবং এর আগে কিন্তু যে নিউক্লিয়ার প্রোগ্রামগুলো ইরানে চলছিল সেগুলোকে কিন্তু বম্বিং করে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই কথাগুলো কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। এবং এটাও তিনি ধমকি দিয়েছেন যে যারা ওইখানে গুলি চালাচ্ছে এই নিরীহ জনগণের ওপর, যারা প্রোটেস্টার্স হিসেবে ওখানে আছে, তাদেরকে যাতে গুলি না করা হয়, কারণ অলরেডি মৃতের সংখ্যা 500-র অধিক, প্রায় 10,000 প্রোটেস্টার্সকে বন্দি করা হয়েছে। তো এই নিরীহ মানুষকে যাতে গুলি করা না হয়, গুলি করলেই কিন্তু আবার এক্সট্রা পদক্ষেপ তিনি নিতে পারেন। ইরানিয়ান ক্রাউন প্রিন্স যিনি এক্সাইলে ছিলেন তিনি হস্তক্ষেপ চেয়েছেন আমেরিকার, এবং আমেরিকার যে এটা সুবর্ণ সুযোগ, কেন সুবর্ণ সুযোগ আপনাদের আমি একটা হেডলাইন থেকে পরিষ্কার বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। Donald Trump describes himself as acting president of Venezuela in Truth Social post. বুঝতে পারছেন, ডোনাল্ড ট্রাম্প নিজেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট মনে করছেন এখন ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে আসা হবে, কোনো খনিজ সম্পদকে নিয়ে আসা হবে, বা কোনো সরকারি দপ্তরের কাজকর্ম চালাতে হবে, সব কিছুই অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প। এটা বানিয়ে বলছি না আপনাদের, এটা হেডলাইনে আছে, আমি হেডলাইনটা আপনাদের দেব। দ্য ট্রুথ সোশ্যাল পোস্ট অলসো হ্যাজ হিজ ডেজিগনেশন অ্যাজ দ্য 45th and 47th President of the United States, who assumed office on January 2025. যিনি জানুয়ারিতে এই গদিতে বসেছিলেন, আমেরিকার গদিতে, তিনি প্রায় 45th এবং 47th প্রেসিডেন্ট। 46th কেন নেই, কারণ ওর মধ্যে জো বাইডেন এসে গিয়েছিলেন। তো এই দুটো সময় তিনি এখন রাজ করছেন, মানে 47th নাও ইট ইজ, হি ইজ অলরেডি প্রেসিডেন্ট অফ আমেরিকা, 47th নাম্বার। তো এখান থেকেই বোঝা যায় যে এখন ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিলেন তাকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছে এবং নিজেকে এখন মনে করছেন যে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট। তাহলে এটাও তো হতে পারে যে যদি খামেনিকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়, তিনি হয়তো সেখানে ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা চালাতে পারেন, বা হয়তো এমন হতে পারে সেখানে পুতুলের মতো একজন কর্ণধারকে বসিয়ে দেওয়া হলো, উপরে জাস্ট থাকলো যে না ইনি ইরানিয়ান, বাট কাজ করবে ডোনাল্ড ট্রাম্পের ইশারা অনুযায়ী। ইরানে বিপুল পরিমাণে প্রোটেস্ট চলছে, ইরানের মানুষকে গুলি করা হচ্ছে, কিন্তু ইরানের সেখানকার যে ফরেন মিনিস্টার আরাঘাচি তিনি বলেছেন অলরেডি যে সব কিছু কন্ট্রোলের মধ্যে আছে।
আদৌ কি কন্ট্রোলে আছে সেই পরিস্থিতি? না, কোনো কন্ট্রোল নেই, কারণ মানুষ যে হিসেবে খেপেছে সেটা কিন্তু ধারণার বাইরে। চলুন আরেকটা পেপার কাট আপনাদের শোনাই। থাউজেন্ডস অফ ইরানিয়ান্স ফিল্ড এ মেজর স্কোয়ার ইন সেন্ট্রাল তেহরান অন মানডে January 12, 2026 to support the Islamic Republic and Maroon security forces killed during protest. State television pictures saw it. প্রচুর পরিমাণে প্রোটেস্ট হচ্ছে সেখানে, যদিও বিবৃতি দিয়ে সেখানকার মিনিস্টার বলেছেন যে না, আমরা কন্ট্রোলের আয়ত্তের মধ্যে সব কিছু রেখেছি। আয়ত্তের মধ্যে যদি থাকে তাহলে এইসব ঘটনাগুলো ঘটবে কেন? তবে আরেকটা বিষয় আলোচনা করা দরকার বলে মনে করছি, যে মানে এই খবরটা শুনলে আপনারা হাসবেন না মনে খুশি পাবেন, না আপনাদের মনে মনে রাগ হবে, সেটাও কিন্তু মানে বুঝতে পারবেন না নিজেরা। আমেরিকার একজন অ্যাম্বাসেডর তিনি বলেছেন, কি বলেছেন, যে আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন, ভারত তার অত্যন্ত প্রিয়। চলুন একটা কাট আউটের মাধ্যমে এই বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করি। নো আদার নেশন ইজ অ্যাজ এসেন্সিয়াল টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ ইন্ডিয়া, said US Ambassador designate Sergio Gor as he announced that Washington and New Delhi are set to restart their next round of trade deal talks from Tuesday, January 12, মানে আজকের বলেছেন যে আবার নতুন করে ট্রেড ডিলগুলো হতে পারে দুটো দেশের মধ্যে, ঠিক আছে। সেখানকার যে মানে ইউএস অ্যাম্বাসেডর এই বার্তাটা জানিয়েছেন, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প একটু বুদ্ধি খাটিয়েছেন যে নিজে ওইভাবে পেপারে না বিবৃতি দিয়ে একজন অফিসিয়ালসের মাধ্যমে এই বিবৃতিটা দেওয়া হোক, যাতে ভারতের কাছে এই খবরটা অন্ততপক্ষে পৌঁছায়। God, who is also a special envoy to South and Central Asia at the US Embassy, also said that US President Donald Trump may visit India by next year. বুঝতে পারছেন, মানে নেক্সট ইয়ার ডোনাল্ড ট্রাম্প আসবে। মানে ডোনাল্ড ট্রাম্প আসলে লোকটা কী ধরনের লোক, এত সহজে তার সাইকোলজি মানে কাউকে ধরতে দিচ্ছে না। মানে শেয়ার মার্কেট আপনারা দেখেছেন, শেয়ার মার্কেটের যে মানে ফ্লাকচুয়েশন প্রাইসের, মানে ওপরে যাবে না নিচে নামবে, এইগুলো যেমন মানে ধরা মুশকিল, এই ডোনাল্ড ট্রাম্পের যে এই বিহেভিয়ার সেটাকে কিন্তু মানে ধরা মুশকিল। কিছুদিন আগেই বলছেন না এত ট্যারিফ লাগবে, 50% থেকে 500 ট্যারিফ, কোনো সময় আবার রেগে যাচ্ছেন, যে বলছেন যে আই এম নট হ্যাপি, ইন্ডিয়া নো দ্যাট। আবার আজকে একজন অফিসিয়ালসের মাধ্যমে তিনি এই কথাটা পরিষ্কার করেছেন যে আগামী বছর মানে 2027-এ ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন, এই বিষয়টা কিন্তু পরিষ্কার। Speaking at the US Embassy in Delhi, Gore asserted that Trump's friendship with Prime Minister Narendra Modi is real. নরেন্দ্র মোদির সাথে যে ফ্রেন্ডশিপ সেটা রিয়েল, কোনো ফেক না, and said that real friends can resolve their differences. বুঝতে পারছেন তো, রিয়েল ফ্রেন্ডগুলোই অ্যাকচুয়ালি বিভিন্নতাকে বুঝতে পারে আর সেগুলোকে রিসলভ করতে পারে। যা হচ্ছে হোক, একটু গ্রিনল্যান্ড নিয়ে কথা বলি। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুবই শক্তপোক্ত হয়ে আছেন। গ্রিনল্যান্ডকে তার চাই, মানে কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক বা সেই দেশটি স্বাধীন ছিল বা গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত ছিল, সেইগুলো তিনি পরোয়া করতে চান না। তিনি গ্রিনল্যান্ডকে যে কোনো কৌশলী হোক গ্রিনল্যান্ডকে নিজের আয়ত্তে চান, সেটা পরিষ্কার, এবং যাতে রাশিয়া আর চায়না সেই জায়গাগুলোতে ঘোরাফেরা না করে সেই মানে পজিশনটাকে তিনি ক্লিয়ার করতে চান। ইয়েস শুডন্ট ইউজ আদার কান্ট্রিজ অ্যাজ প্রটেক্টর টু একোয়ার গ্রিনল্যান্ড চায়না। অন্য দেশের কোনো ভান তিনি চান না, অন্য দেশ এখানে কোনো মাথা গলাবে না। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেইড দ্যাট হি উড লাইক টু মেক এ ডিল টু একোয়ার গ্রিনল্যান্ড, এ সেমি অটোনোমাস রিজন অফ ন্যাটো ally Denmark to prevent Russia or China from taking it over. একদম পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন যে সেমি অটোনোমাস রিজিয়ন, অপরদিকে ডেনমার্কের অ্যালি রয়েছে নেটোর সাথে, নেটোর কিছু
আর্টিকেলস রয়েছে, সেই আর্টিকেলসগুলো তো ভায়োলেশন হবেই। আবার তিনি চাচ্ছেন যে এই জায়গাটা তার চাই, কারণ এখানে রাশিয়া এবং চায়নাকে যাতে প্রিভেন্ট করা যায়। রাশিয়া আর চায়নাকে যে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার। মানে এই এশিয়ার এই দেশগুলো মানে কত এগিয়ে যেতে পারে, কতটা ক্ষতি করতে পারে, সেখানে কিন্তু একটা ভয় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আজকে যদি ডোনাল্ড ট্রাম্প না থাকে, আগামী 5 বছর পরে যে সরকারই আসবে তারাও চাচ্ছেন যে আগামী সরকার আমাদের জন্য কি করে গেছে বা কোন জিনিসগুলো আমাদের খামতি ছিল, সেই খামতিগুলোকে ঠিক করেছে কিনা, সেই জিনিসগুলোই কিন্তু এখানে শুধরানোর চেষ্টা করছেন। যে অন্ততপক্ষে রাশিয়া এবং চায়নার গ্রিনল্যান্ডের কাছাকাছি জায়গাগুলোতে যাতে ওদের টহলদারি না চলে, সেটাকে বন্ধ করতে হবে। চলুন একটা বিষয় না বললেই না হয়, পাকিস্তানের খবর এটা। তো পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, তিনি বলেছেন যে আগামী 6 মাসের মধ্যে আমাদের IMF থেকে টাকা নেওয়ার কোনো দরকার নেই, আমরা টাকা নিতে চাই না। আসলে এরা টাকা নিতে চায় না কেন, বা এদের টাকা দরকার কেন, এরা বাইরে কি দেখাচ্ছে ভেতরে কি দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের জানা দরকার। Pakistan's Defense Minister Khaja Asif has claimed that Islamabad has seen a record surge in orders for Chinese origin JF-17 Thunder jets following the May 2025 military conflict with India, and that it may not need bailouts from the International Monetary Fund after 6 months. মানে 6 মাস পরে ওদের দরকার টাকা, এখন বর্তমানে দরকার নেই। পাকিস্তানের কেন টাকা দরকার নেই? দরকার আছে। এরা বাইরে থেকে শুধু দেখাচ্ছে যে আমরা ওইরকম লোক না, আমরা শুধু IMF থেকে টাকা নিয়ে নিচ্ছি ওইরকম লোক না আমরা। এখানে একটা জাস্ট পুশ ব্যাক দেওয়ার চেষ্টা করছে যে না, আমরা সব সময়ে টাকা চাচ্ছি না, আমাদের এখন টাকার কোনো দরকার নেই, আমরা সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। সব ঠিকঠাক সেখানেও নেই, সেখানে অভাব রয়েছে, অভিযোগ রয়েছে, দেশের যে উন্নয়ন সেটা কিন্তু স্তিমিত হয়ে গেছে। তো এই মুহূর্তে যে বেলুচিস্তান, তারপরে সিন্ধু প্রভিন্স বা অন্যান্য এরিয়াগুলো আছে, সেখানেও কিন্তু প্রোটেস্ট চলছে। সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, সেখানকার মানুষ চলতে পারছে না, এইরকম পরিস্থিতি আছে। আমরা হয়তো ইরানের জন্য বা ডেনমার্কের বিষয়গুলো চলছে, ভেনেজুয়েলার বিষয় চলছে, সেই জন্য হয়তো আমরা এই পাকিস্তানের বিষয়গুলোকে বর্তমানে তুলে ধরছি না, কিন্তু সেখানেও ঘটছে। সব মিলিয়ে আজকে আমরা যে ডিসিশনে আসতে পারলাম, মানে এই এনালাইসিস বা খবরগুলো দেখে যে ডিসিশনে আসতে পারলাম, সেটা হচ্ছে যে আমেরিকার একটা সুবর্ণ সুযোগ চলছে এখন। কীরকম সুবর্ণ সুযোগ সেটা কিন্তু আমি আগেই বিশ্লেষণ করেছি, কারণ তার হাতে এখন মানে বেশ কিছু দেশের রাস রয়েছে। কিভাবে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপত্তি কায়েম করতে চায়, বিশেষ করে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ডেনমার্ক, ইরান, অপরদিকে বাংলাদেশেও তার মানে নিজের ক্ষমতাকে জাহির করার একটা প্রচেষ্টা তো চলছেই। শুধু এখানে না, হামাস, সিরিয়া, লেবানন, এইসব জায়গাগুলোতেও তার ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটা আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি না, ইনডাইরেক্টলি সেখানে আছে। ডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি শুধু নেতানিয়াহুকে, কারণ তিনি একদম ফ্রন্টে লড়াই করছেন। হামাস, লেবানন, সিরিয়া, গাজা, এইসব জায়গাগুলোতে ইসরায়েল ফ্রন্টে আছে, কিন্তু আমেরিকা ব্যাক সাইডে তাকে পুশ করছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।